রিয়াল মাদ্রিদকে হারানোর পরে বেনফিকাকে নিয়ে একটা আশাবাদী হওয়ার সুযোগ আছে। বিশেষ করে দলটার কোচ যখন আবার হোসে মরিনো, তখন মনে হতে পারে অবশেষে বেনফিকা আরেকবার ইউরোপ জয় করবে, বোধহয় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। না, এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে তাদেরকে বহু পথ পাড়ি দিতে হবে। প্রথমত রিয়াল মাদ্রিদকেই দুবার কমপক্ষে হারাতে হবে বা একবার হারাতে হবে, অ্যাগ্রিগেশনে তাদেরকে প্লে অফে পেছনে ফেলতে হবে। এসব কথা বাদ দেন। আপনি কি মনে করেন বেনফিকা ইউরোপ জয় করতে পারবে? যতই পক্ষের যুক্তি দেখেন, যতই মরিনহোকে দেখেন, যতই আশাবাদী হন, শেষ পর্যন্ত একটা অভিশাপের কাছে আপনাকে সারেন্ডার করতে হতে পারে। সম্ভবত একটা অভিশাপের কাছে আবারও পিছন পায়ে হাঁটতে হবে বেনফিকাকে। একটু বিস্ময়কর মনে হতে পারে আপনার কাছে যে আজকের যুগে এই ২০২৬ সালে বসে ফুটবলে অভিশাপের কথা কেন বলতেছি। হ্যাঁ, একটা অভিশাপই আসলে বেনফিকাকে ইউরোপের শ্রেষ্ঠত্ব থেকে দূরে রাখছে বলে অন্তত পর্তুগালের লোকজন মনে করে। সেই অভিশাপটা হচ্ছে বেলা গুটম্যানের অভিশাপ। এই বেলা গুটম্যান কে? বেলা গুটম্যানকে নিয়ে আজকে একটু গল্প করব। বেলা গুটম্যানকে বলা যায় যে সেকালের মরিনহো। মরিনহোর মতো তিরিক্ষি মেজাজের ম্যানেজার, মরিনহোর মতো এক জায়গায় কখনো বেশিক্ষণ থাকতে পারতেন না এক ক্লাবে। কিন্তু ফুটবল ইতিহাসে ওইসব অভিশাপের কথাটা যদি বাদও দেন, ফুটবল ইতিহাসে বেলা গুটম্যান একটা অমর চরিত্র। কারণ আজকে যে ফুটবলটা আপনি দেখেন, এই যে 4-2-4, এই ফরমেশনটাই তো আসলে নানাভাবে আমরা দেখি এখন। 4-2-4 দেখি, 4-4-2 দেখি, যাই দেখেন, এই যে মিডফিল্ড ওভারলোড করা ফরমেশন, এই ফরমেশনটার জনক বেলা গুটম্যান। আধুনিক ফুটবল, যেটা আধুনিক অ্যাটাকিং এবং ভারসাম্যপূর্ণ ফুটবল, এটার জনক এই ভদ্রলোক। কিন্তু ইতিহাস না, মজার ব্যাপার হচ্ছে তার চেয়ে বেশি করে মনে রাখছে তার ওই অভিশাপের কারণে। এই বেনফিকাকে পরপর দুবার ইউরোপ চ্যাম্পিয়ন করার পরে বেনফিকার উপরে রাগ হয়ে বেনফিকা ক্লাবের দিকে তাকায় বলছিলেন যে আমি বলে গেলাম, আজ থেকে ১০০ বছরের মধ্যেও তোমরা আর ইউরোপ চ্যাম্পিয়ন হতে পারবে না। সেই অভিশাপ কাটাতে ইউসোবিও থেকে শুরু করে দুনিয়ার হেন কোনো গ্রেট নাই যে চেষ্টা করেন নাই, কিন্তু অভিশাপ কাটে নাই। এর মধ্যে ১০ বারের বেশি ইউরোপীয় বিভিন্ন শ্রেষ্ঠত্বের কাছাকাছি গেছে, মানে ফাইনালে গেছে বেনফিকা। সর্বশেষ ২০১৪ সালেও তারা সেভিয়ার কাছে হেরে, ফাইনালে হেরে ইউরোপা থেকে বঞ্চিত হয়েছে। মানে ইউরোপ জয় আর হয় না। কি আসলে বেনফিকার অভিশাপটাই কি? বেলা গুটম্যান কি অভিশাপ দিয়েছিলেন এবং বেলা গুটম্যান কে? কিভাবে উঠে আসছেন? কিভাবে এই লোকটা নাজি ক্যাম্প থেকে পালায়ে একজন বিশ্ববিখ্যাত কোচ হলো? এই গল্পটা করি আজকে। দেখেন, আমি প্রায় বলি যে বেলা গুটম্যান হচ্ছে সেকালের মরিনহো। মানে আপনি যদি ৫০-এর দশক, ৬০-এর দশক ওই টাইমটা দেখেন, ওই টাইমে বেলা গুটম্যানের মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল, সবই আজকের দিনে আপনি মরিনহোর মধ্যে দেখবেন। এবং একই রকম নাটকীয় একটা জীবন, একই রকম নাটকীয় একটা জীবন। কিরকম নাটকীয় জীবন দেখেন, বেলা গুটম্যান মূলত একজন নৃত্যশিল্পী। বিশ্বাস করেন আর নাই করেন, বেলা গুটম্যানের বাবা মা হাঙ্গেরির মানুষ, বুদাপেস্টে জন্ম। এবং হাঙ্গেরি কিন্তু খুব ঐতিহ্যবাহী একটা জায়গা, সংস্কৃতি চর্চার জায়গা, এবং ইহুদি পরিবারের জন্ম। তারা এমনি সংস্কৃতিগতভাবেই একটু এই নাচ গান এগুলোর দিকে বেশি ঝোঁকা থাকতো এই ইউরোপের এই অংশের ইহুদিরা। তো সেই জায়গা থেকে তার বাবা মা দুজনই নৃত্যশিল্পী এবং নৃত্যশিক্ষক ছিলেন। বেলা গুটম্যানের মূল প্রেমটা ছিল মাঠে। ওই বন্ধুদের খেলতে দেখতেন, বন্ধুদের সঙ্গে খেলতে হবে, ওটাই মূল প্রেম ছিল। কিন্তু বেলা গুটম্যান কিন্তু বাবা মার কাছ থেকে নাচ শিখতেন। শুধু নাচ শিখতেন তা না, ১২-১৩ বছর বয়সের মধ্যে বেলা গুটম্যান রীতিমতো নাচের শিক্ষক হয়ে গেলেন। মানে বাবা মা যে স্কুলটা চালাতেন, ওই স্কুলে বাচ্চাদের নাচ শেখাতেন উনিও, ওই বয়সে গিয়েই। কিন্তু মনটা পড়ে থাকতো মাঠে। ওখানে ওই জানলার বাইরে থেকে দেখতেন যে ছেলেরা কি সুন্দর খেলতেছে। এমনিতে বিকেল হলে খেলতেন, বিকেল হলে ফুটবল খেলতেন। যেটা হয় যে তার বয়সী ছেলেরা ওই ১৪-১৫-র মধ্যেই কিন্তু একটা ফুটবল কাঠামোতে চলে যায়। বেলা গুটম্যান যেতে পারেন নাই, কারণ তার বাবা মার প্রচণ্ড চাপ, তোমাকে নাচই করতে হবে, নাচই শিখতে হবে, এটাই তোমার ক্যারিয়ার। কিন্তু বয়সটা যখন ১৬, তখন সব ছেড়ে ছুড়ে ফুটবল মাঠে চলে আসলেন এবং ছিলেন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। দুর্দান্ত নাকি মাঠে তার কারিশমা ছিল। যারা দেখছে, ওই সময় তো কোনো ফুটেজ এখন আর আমাদের পক্ষে পাওয়া সম্ভব না, তারা বলতো আসলেই বেলা গুটম্যান মাঠে নাচতেন, এত সুন্দর ছিল। এটা হাঙ্গেরির ফুটবলের সেই তুঙ্গ সময়টা ঠিক আগে আগে কথা, অর্থাৎ যখন ওই ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স উঠে আসতেছে, তার ঠিক আগে আগের ওই সময়ের কথা, যে সময়টা হাঙ্গেরি সারা বিশ্বকে মোহাবিষ্ট করতে যাচ্ছে।
বুঝতেছেন সেই সময়টায় বেলা গুডম্যান একটা নৃত্যশিল্পী হয়ে ওই হোল্ডিং মিডফিল্ডে দুর্দান্ত নাচ দেখাচ্ছে, নাচের ভঙ্গিতে ফুটবল খেলে যাচ্ছে। কিন্তু ফুটবল ক্যারিয়ারটা খুব দীর্ঘ হয় নাই। দীর্ঘ হয় নাই এই অর্থে যে ইউরোপে ক্যারিয়ারটা বড় হয় নাই। কারণ বেলা গুডম্যানকে নিয়ে যেসব সমালোচনা আছে তার মধ্যে একটা হচ্ছে এই লোকটা একটু অর্থলিপ্সু ছিল। এইটা আসলে নানাভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। কেউ বলবে যে না এই লোকটা প্রাগমাটিক ছিল, কেউ বলবে যে না এই লোকটা আসলে যা সত্যি তাই বুঝতো, টাকাই তো জীবনের সব, টাকাই তো দরকার, হয়তো তাই বুঝতো। কেউ বলবে যে না একটু অর্থলিপ্সুই ছিল। এই অর্থলিপ্সুতা বলেন আর প্রাগমাটিজম বলেন যে কোনো কারণেই হোক সে খুব দ্রুত ইউরোপ ছেড়ে দিল। এবং খেলোয়াড়ি জীবনেই তার ওই বৈশিষ্ট্যটা ছিল কোনো ক্লাবে হাঁড়িতে কালি পড়তো না। একেবারে কোচ হিসাবে তো ভয়ানক ছিল ওই জিনিসটা, যাযাবর কোচ। আর খেলোয়াড়ি জীবনেও মোটামুটি এই ২ বছর এক ক্লাবে, তারপরের বছরই আরেক ক্লাবে। ওভাবে একটা ক্লাবের হয়ে খেলতে এক সফরে গেলেন আমেরিকায়। আমেরিকায় ওই আর্লি 30s 40s ফুটবল কি, তখন তো মানে পরে তো পেলেকে নিয়েও চেষ্টা করা হয়েছে, দাঁড়ায় নাই। তারপরেও আমেরিকা থেকে গেলেন, নিউ ইয়র্কে থেকে গেলেন। নিউ ইয়র্কে তখন একটু একটু ফুটবল হয়। সেই ফুটবলে উনি ওই যে নিউ ইয়র্ক কি যেন নাম ছিল একটা ক্লাবের, সে ফুটবলটা তো বন্ধই হয়ে গেল সেই লিগটা। সেই ক্লাবের হয়ে থেকে গেলেন। ওই আমেরিকায় সম্ভবত ২টো বা ৩টে ক্লাবের হয়ে বেশ কয়েক বছর খেলছেন। মূলত লোকে বলে যে টাকার কারণে। আমেরিকায় তো সব কিছুতেই সবসময় টাকা। টাকার কারণে আমেরিকায় থেকে গেছিলেন। আমেরিকাতে ফিরলেন না, অবশ্য এখানে আরেকটা ব্যাপার আছে। কিছু, কিছু ঐতিহাসিক বলেন যে আমেরিকা তো একটু ইহুদি বান্ধব। ওই সময়ের বাস্তবতাটাও আপনার বুঝতে হবে, বৈশ্বিক বাস্তবতাটা। ইউরোপের এই অংশে এই হাঙ্গেরি বা মানে এই যে সোভিয়েত ব্লকের আশেপাশে যেগুলোতে জার্মানির একটা আছে, প্রত্যক্ষ আধিপত্য আছে, সেসব জায়গায় কিন্তু ইহুদিদের জন্য একটু কঠিন জীবনটা। ফলে তারা আমেরিকায় থেকে যেতে চাওয়াটা খুব অন্যায়ও না। শুধু এটাকে অর্থ দিয়েও ব্যাখ্যা করা যাবে না। যাই হোক বেশ কিছুদিন থেকে গেলেন, পরে আমেরিকাতেও রাগারাগি করে ওই সেকেন্ড যে ক্লাবটা খেলতেছিলেন ওই ক্লাবের সঙ্গে রাগারাগি করে, কোনো ক্লাবে হাঁড়িতে কালি পড়তো না বলে তো রাগারাগি করতেন অরণ্যর মতো, ২ দিন বাদে বাদে চেতে যেতেন। ওখান থেকে আবার ফিরে আসলেন এই হাঙ্গেরিতে। সে আবার পুরনো ক্লাবে কিছুদিন খেললেন, খেলে অবসর নিলেন, খুব দ্রুত কোচিংয়েও চলে আসলেন। এরপরই ঘটলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের ঠিক আগে সময় সেই যে নাজি বাহিনী, হিটলারের নাজি বাহিনী ভয়ানক অত্যাচার চালাচ্ছে, ভয়ানক দলপাকড় চালাচ্ছে। কোথাও একটা ইহুদি পরিবার লুকায়ে থাকলে তাদেরকে হত্যা করা। এই হত্যাযজ্ঞের শিকার হলেন তার বাবা, তার বোন। গুটম্যান পরে এটা নিয়ে আর কথা বলতে চাইতেন না। গুটম্যান নিজেই তো প্রাণ হারাতে বসছিলেন। নাজি ক্যাম্প থেকে পালায় আসা মানুষ, নাজি ক্যাম্প থেকে পালায় আসা মানুষ কি ভয়ানক অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন, যে নৃত্যশিল্পী বাবাকে মেরে ফেলছে, মাকে ধরে নিয়ে গেছে, বোনকে মেরে ফেলছে। এটা নিয়ে ইন্টারভিউতে প্রশ্ন করলে উনি কথা বলতেন না, শুধু বলতেন যে আমি কয়েনের সব সাইড দেখছি। ওনাকেও ধরে নিয়ে গেল। ধরে নিয়ে ওনার কপাল ভালো যে শুরুতেই ওনাকে ওই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিল না। শুরুতে ওনাকে নিল হচ্ছে একটা শ্রমিক ক্যাম্পে। এই শ্রমিক ক্যাম্পটা ছিল মূলত ওই হাঙ্গেরিতে, তখন নাজি বাহিনী করতেছে, রেল লাইন স্থাপন করতেছে। তখন ওখানে গুটম্যানের কাজ ছিল ইট, তারপরে রেল লাইনের পাত, এগুলো মাথায় করে বহন করে নিয়ে যাওয়া। আপনি চিন্তা করেন খাবার দিচ্ছে না ঠিক মতো। গুটম্যানের ওই জীবন যারা দেখছেন, মানে যারা শুনছেন ওই সময়ের প্রত্যক্ষদর্শী, গুটম্যান তো কথা বলতেন না এটা নিয়ে তেমন, তারা বলছেন যে লোকটা না খেতে পেয়ে শিন না কায় হয়ে গেছিল, দিনে একবার একটা রুটি দিত হয়তো। ওই মধ্যবয়স্ক মানুষ, তখন নাম করা কোচ হাঙ্গেরির, সেই রকম একটা লোককে ওরকম প্রবল পরিশ্রম করাচ্ছে, খাইতে দিচ্ছে না। তারপরেও গুটম্যান বেঁচে ছিলেন, প্রবল প্রাণ শক্তি। বহু লোক, তার বহু বন্ধু ওই বুদাপেস্ট থেকে অ্যারেস্ট হয়েছে, এরকম বহু বন্ধু ওই ক্যাম্পেই মারা গেছে। তাদের কনসেন্ট্রেশন ক্যাম্প পর্যন্ত যাওয়া লাগে নাই, তারা ওই লেবার ক্যাম্পেই মারা গেছে। কিন্তু গুটম্যান টিকে ছিলেন। টিকে থাকলেও যেটা হলো কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে হচ্ছিল। একদিন হঠাৎ করে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে আসতেছে, জার্মান বাহিনী তখন তাদের পরাজয় দেখতে পাচ্ছে, এবং ওই সময় কিন্তু মারাত্মক হত্যাযজ্ঞটা হয়েছিল। মানে ওই শেষের আগে পৃথিবীর সব জায়গায় তাই হয়। যখনই একটা যুদ্ধ শেষ দিকে যায় তখনই পরাজিত পক্ষ বেছে বেছে মানে মানুষ মেরে ফেলা শুরু করে, একদম যে শূন্য করে ফেলবো, মানে খেপা আচরণ করে। ওই সময় তারা ঠিক করলো যে এই লেবার ক্যাম্পে যত লেবার আছে, ইহুদি লেবার, সবাইকে নিকটতম কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে। কনসেন্ট্রেশন ক্যাম্পটা মনে হয় আপনারা
কম বেশি বোঝেন, আমি সেই বীভৎস বর্ণনা না দিই, সেই গ্যাস চেম্বার অমুক তমুক এগুলো না বলে শিল্ডার্স লিস্ট বা এসব সিনেমা যারা দেখছেন তারা মনে হয় কিছুটা অনুমান করতে পারবেন যে কি বীভৎস একটা ব্যাপার। ওনাদেরকে তোলা হলো একটা ট্রেনে, মৃত্যুর ট্রেন। ওই ট্রেনে যারা উঠতো, ওই লেবার ক্যাম্পে সবাই বুঝতো যে এই ট্রেনে ওঠা মানে এই মৃত্যুর পথে রওনা দিলাম, আমাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে কোনো না কোনো অত্যাচার করে মেরে ফেলবে। এটাই পরিণতি তখন ইহুদিদের। ওখানে যাবে, যাওয়ার পর গ্যাস চেম্বারে মারতে পারে, ইলেকট্রিক চেম্বারে মারতে পারে, অথবা স্রেফ পিঠায় মারে ফেলতে পারে, যাই হোক মারে ফেলবে। এখন একটা কাজ করলেন, বেলা গুটম্যান তো অ্যাথলেট, টপ লেভেলে ফুটবল খেলছেন, হাঙ্গেরির হয়েও কিন্তু 4টা ম্যাচ খেলছেন। ফলে ওই টপ লেভেল অ্যাথলেটিজমের একটা সুবিধা পেলেন। একটা টানেলের আগে আগে, যখন ট্রেনটা টানেলে ঢুকতেছে, টানেলের আগে আগে ওনার 4জন ফুটবলার ছিলেন ওই বগিতে, 4জনই একসঙ্গে জানলা দিয়ে লাফ দিলেন। জানলাটা কোনোভাবে হয়তো খুলে ফেলছিলেন বা কিছু একটা করছিলেন, মেধাবী মানুষ, এবং লাফ দিয়ে সঙ্গে সঙ্গে ওখানে একটা ছিল, ম্যানহোল ছিল, ম্যানহোল ছিল বা গর্তের মতো, ওই গর্তের ভিতরে ঢুকে গেছেন। মানে ওনরা যে লাফ দেওয়ার পরপরই শ্যুট করবে সেটাও আর করতে পারে নাই। ওই গর্তের ভিতরে 24 ঘন্টার বেশি ছিলেন, ওঠেন নাই যে গর্ত থেকে বেরোলে যদি মেরে ফেলে। ওই গর্ত থেকে বেরোয় দীর্ঘদিন এখানে ওখানে পালাছিলেন, এর মধ্যে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, প্রাণটা বেঁচে গেল। এবার শুরু হলো বেলা গুটম্যানের আর এক অধ্যায়, বিশ্বজয় করার অধ্যায়। যে লোকটা কদিন আগে কনসেন্ট্রেশন ক্যাম্পের পথে ছিল, মারা যেতে বসছিল, সেই লোকটা এবার বিশ্বজয় শুরু করলো। ভাই বিশ্বজয়টা কার হয়ে করবে আর কার হয়ে করবে না, সারা পৃথিবীটা ঘুরে বেড়াচ্ছে। 3টা মহাদেশে কোচিং করাইছেন, ইউরোপে কোচিং করাইছেন, লাতিন আমেরিকায় কোচিং করাইছেন, আফ্রিকায় কোচিং করাইছেন, মানে হেন কোনো জায়গা নাই কোচিং করার নাই। 25টা ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে কোচিং করাইছেন, 31 বার কোচ হিসাবে দল বদলাইছেন। 25টা ক্লাবের হয়ে 31 বার, কেন একই ক্লাবে 2-3 বার করেছেন, এরকম হয়েছে কোনো ক্লাবে। একমাত্র বেনফিকার সেই ঐতিহাসিক ঘটনার সময়ে তৃতীয় সিজন শেষ করছিলেন, এছাড়া কোনো ক্লাবে থার্ড সিজনে যান নাই। এই জায়গায় মরিনোর সঙ্গে তার সবচেয়ে বড় মিল, সেই মিলটা বলবো আমরা। সেটা হচ্ছে যে উনি বলতেন যে কোনো ক্লাবে থার্ড সিজন খেলতে হয় না, কোনো ক্লাবে কোনো কোচের তৃতীয় সিজন থাকা উচিত না। তৃতীয় সিজনে আপনার কৌশল ধসে হয়ে পড়বে, প্রতিপক্ষ আপনাকে ধরে ফেলবে, এবং আপনার খেলোয়াড়রাও আপনার অবাধ্য হতে শুরু করবে। আপনার ম্যানেজমেন্ট যতই সাফল্য এনে দেন, আপনার উপরে বিরক্ত হওয়া শুরু করবে। ফলে দ্বিতীয় সিজনে যা করার করে দল বদলায় ফেলবেন। এবং মানে ওই দুর্নামটাও ছিল যে একটু অর্থলিপসু। ফলে যেটা হতো যে অনেক জায়গায় হাফ সিজন খেলেও দল বদলায় ফেলতেন। মানে কেউ অনেক বড় টাকার অফার করছে, বেলা গুটম্যান নাই। এই ব্যাপারও ছিল। সাও পাওলোতে কোচিং করেছেন, দেখেন সাও পাওলোতে গিয়ে কোচিং করাইছেন, এবং সাও পাওলোতে গিয়েই কিন্তু ওই যে 4-2-4টা ব্রাজিলে জনপ্রিয় করে আসলেন। মজার ব্যাপারটা হচ্ছে সাও পাওলোতে উনি যে ফুটবলটা খেলাইলেন, ওই ফুটবলটাই 58-এ ব্রাজিল একদম হুবহু খেললো বিশ্বকাপে। মানে পেলের প্রথম বিশ্বকাপটা আসলো কিন্তু গুটম্যানের থিওরিতে। ওই হুবহু ওই ফুটবল সাও পাওলোতে যে ফুটবল খেলা আসছেন, সান্তোসে খেলতেছেন পেলে, কিন্তু পেলে তো চোখের সামনে দেখতেছেন। সবচেয়ে বড় কথা, পৃথিবীব্যাপী তখন রেভলিউশন হচ্ছে। আর খোদ হাঙ্গেরিতেই তখন নতুন ফুটবল আসতেছে, ওই যে বললাম ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স আসতেছে, নানা রকম আক্রমণাত্মক ফুটবল তখন একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে। 4-4ও যে শুধু বেলা গুটম্যান ট্রাই করতেছেন তা কিন্তু না, পৃথিবীর নানা জায়গায়, ইউরোপের নানা জায়গায় বিচ্ছিন্নভাবে একটু প্র্যাকটিস হচ্ছে আক্রমণাত্মক ফুটবল। আক্রমণাত্মক ফুটবল আগে কি ছিল? আগে ছিল হচ্ছে 3 আর 2 5 জন সলিড ডিফেন্ডার, এরপরে মিডফিল্ড অলমোস্ট ফাঁকা, বাকিটা ফরওয়ার্ড। এই যে অবস্থা, এই অবস্থা থেকে বেলা গুটম্যান যেটা করলেন, বেলা গুটম্যান হচ্ছে ওই 4-2-4 করাতে ডিফেন্সে অ্যাকচুয়ালি কখনো 2 জন, কখনো 4 জন। মানে এখন যে ফুটবলটা আমরা দেখি, ফুটবলের মূল সূত্র কি এখন? অলমোস্ট সব ওই 4-2-4 বা 4-4-2, যেভাবে আপনি বলেন না কেন, সেটা কি আপনার 2টা ব্যাক থাকবে, ওই 2 ব্যাক, ওই 2 ফুল ব্যাক আসলে প্রয়োজন হলে অ্যাটাকে যাবে। এই যে অ্যাটাকিং ফুটবলটা তৈরি করা, যখন ডিফেন্সের সময় আসবে তখন 4 জন ডিফেন্সে চলে আসবে, যখন অ্যাটাকের সময় আসবে তখন শুধুমাত্র ওই সিবি 2 জন ছাড়া সবাই অ্যাটাকে চলে যাবে, 2 পাশ থেকে 2 ফ্লাঙ্ক থেকে অ্যাটাক হবে। এই জিনিসটা বেলা গুটম্যান আমদানি করলেন, এবং এই জিনিসটা দিয়ে ব্রাজিল কিন্তু বিশ্বজয় করলো। ফলে তার চাহিদাও ছিল মারাত্মক। আজকেই ব্রাজিলে, আজকে ইতালিতে, কালকে ওই পর্তুগালে, পরশুদিন আবার হাঙ্গেরিতে, তরশুদিন আবার ইংল্যান্ডে। কখন যে বেলা গুটম্যান কোথায় আছেন খুঁজে পাওয়া কঠিন। তবে ইতিহাসটা করলেন বেনফিকার হয়ে।
ইতিহাসও করলেন এবং এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাটারও জন্ম দিলেন। ওই যে অভিশাপ। প্রথমত হচ্ছে ইতিহাসটা কি করলেন দেখেন, বেনফিকাকে নিয়ে পরপর দুবার ইউরোপ জয় করে ফেললেন। প্রথমবার যখন ইউরোপ জয় করছেন তখন কিন্তু এটা 60-61 সিজনে, 60-61 সিজনে ইউরোপ জয় করার মতো খেলোয়াড় গুটম্যানের হাতে ছিল না, বেনফিকার হাতে ছিল না। মানে তখন ছিল না বললে তো আবার অন্যায় হয়, যে তাহলে ইউরোপ জয় করলো কিভাবে। ছিল, কিন্তু তখন আসলে ইউরোপের যারা দাবিদার ছিল, শিরোপার দাবিদার ছিল তখনকার চ্যাম্পিয়ন্স লিগ মানে ইউরোপিয়ান কাপ, ইউরোপিয়ান কাপের যারা দাবিদার ছিল তারা সবাই হ্যাভিওয়েট দল বেনফিকার তুলনায়। ফলে প্রথমবার একটা সারপ্রাইজিং ছিল। এবং বেনফিকার সঙ্গে ওনার 2 বছরের চুক্তি, 2 বছরের বা 3 বছরের। তো তার ভিতরে দ্বিতীয় বছরেই ইউরোপ জয় করে ফেললেন। এর আগের বছর ডাবল জিতছেন, ঘরোয়া ডাবল জিতছেন, মানে একটা রমরমা অবস্থা। সেকেন্ড সিজনে বা প্রথম সিজনেই ওই বেনফিকা জয়েন করেই আসলে বিতর্ক তৈরি করে ফেলছিলেন। বেনফিকায় তখন একটা সিনিয়র ব্যাচ ছিল, ওই সিনিয়র ব্যাচটা প্রচণ্ড প্রতাপশালী ছিল, মানে একেবারে পর্তুগালের তারা জায়ান্ট। সেই পুরো ব্যাচটারে সম্ভবত 13 জন খেলোয়াড়কে একদিনে বের করে দিয়েছিলেন ক্লাব থেকে। এরপরে মানে ব্যাপক বিতর্ক ছিল। সেকেন্ড সিজনে উনি সে মোজাম্বিক থেকে আসা একটা কালো ছেলেটাকে জোর করে দলে নিলেন এবং তাকে রেগুলার দলে খেলাচ্ছেন। ছেলেটার নাম কি? ছেলেটার নাম ইউসোবিও। বিশ্বাস করেন, ইউসোবিওকে যে গুটম্যান দলে নিয়েছিলেন এটা বেনফিকা কর্তৃপক্ষ মানতে রাজি ছিল না। গুটম্যান ওরকমই ছিলেন, বললাম না সেকালের মরিনহো, কর্তৃপক্ষের সঙ্গে না মিললে তুড়ির মাথায় গুটম্যান নাই। ফলে তাকে কেউ ঘাটাইতেও যেত না। শুধুমাত্র গুটম্যানের ভাবমূর্তির কারণে ইউসোবিওরে হজম করছিল কর্তৃপক্ষ। কিন্তু থার্ড সিজনে মানে পরপর দ্বিতীয়বার যখন ইউরোপ বিজয়ের পথে, তখন তো আসলে ইউসোবিও ম্যাজিকটাই দেখায় দিলেন যে কি সম্ভব এই মোজাম্বিক থেকে আসা ছেলেটার। এবং সেই জিনিসটা কিন্তু আসলে বেলা গুটম্যানেরই জাদু। বেলা গুটম্যানই চিনছিলেন যে দিস ইজ দ্য ম্যান, যে আসলে বিশ্বজয় করতে আসছে। পর্তুগালের কিন্তু সবচেয়ে বড় মহাতারকা, যদি আপনারা ভাবেন CR7ই পর্তুগালের প্রথম মহাতারকা, তাহলে একটা অন্ধকার যুগে বসবাস করতেছেন। ইউসুবিও সেই কালে বিশ্বসেরা, সেই কালের বিশ্বসেরা। তো সেই জিনিসটা গুটম্যানের কোচিংয়ে হয়েছিল। দ্বিতীয়বার যখন চ্যাম্পিয়ন হয়ে আসলেন বেলা গুটম্যানের সেই চরিত্রটা দেখলো বেনফিকা কর্তৃপক্ষ। ইউরোপিয়ান কাপ নিয়ে সেলিব্রেশন চলতেছে, খেলোয়াড়রা হইচই করতেছে, ইউসোবিও হইচই করতেছেন, কর্তৃপক্ষ খুব আনন্দে। কর্তৃপক্ষ ওনাকে একটা ছোট বোনাসও ঘোষণা করছে যে খেলোয়াড়দের সঙ্গে কোচও একটা বোনাস পাবেন। উনি এতে সন্তুষ্ট হন নাই। উনি সোজাসুজি কর্তৃপক্ষের কাছে গিয়ে, ক্লাব প্রেসিডেন্টের কাছে গিয়ে বলছেন যে তাকে এই অ্যামাউন্টের একটা বোনাস দিতে হবে। সে অঙ্কটা নাকি খুব অস্বাভাবিক একটা অঙ্ক ছিল, এবং তার সঙ্গে যদি নতুন করে চুক্তি করতে হয় তার চুক্তি শেষ। উনি তো 3 বছরের বেশি কোথাও থাকবেন না। উনি ইনফ্যাক্ট 2 বছরের বেশি জীবনে কোথাও থাকেন না, ওটাই তার সর্বোচ্চ। তৃতীয় বছর শেষ হয়ে গেল, নতুন করে যদি চুক্তি করতে হয় তাহলে ওনার বেতন প্রায় 4 গুণ করে ফেলতে হবে, এই দাবি করলেন। স্বাভাবিকভাবে বেনফিকা কর্তৃপক্ষ এই দাবি মানল না। তখনকার দিনে কোচদের না এত বেশি পারিশ্রমিক দেওয়া, এত স্যালারি দেওয়া, আজকের দিনে ধরেন পেপ গার্দিওলা, ক্লপ বা এই যে সিমিওনে বোধহয় এখন বিশ্বের সবচেয়ে বেশি পেইড কোচ। এত বেতন তখনকার দিনে কল্পনা করা যেত না, তখন খেলোয়াড়রাই স্টার ছিল। কিন্তু গুটম্যানের কথা ছিল যে না, আমি খেলোয়াড় তৈরি করি, আমি খেলা তৈরি করি, ফলে খেলোয়াড়দের চেয়ে আমাকে বেশি বেতন দিতে হবে। ওরা বেনফিকা শুনলো না। এবং কেউ কেউ বলে যে বেনফিকার যে চেয়ারম্যান তিনি শেষ সময়ে মানে ওই বার্গেনিংয়ের এক পর্যায়ে ইয়ের সঙ্গে, গুটম্যানের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছিলেন। গুটম্যান এরপরে আর নেগোসিয়েশন না আগায় সোজাসুজি ওখান থেকে বেরোয় ক্লাব ভবনের দিকে ফিরে, এইটুকু হচ্ছে লিজেন্ড, এটুকুর আর কোনো সাক্ষী নাই, ক্লাব ভবনের দিকে ফিরে বলছিলেন যে এই যে আমি বেরোয় যাচ্ছি, পরপর 2বার বেনফিকার ইউরোপ সেরা করে বেরোয় যাচ্ছি, আগামী 100 বছরেও তোরা আর ইউরোপ জিততে পারবি না, এই কথা বলে বেরোয় গেলেন। কেউ বলে যে ইউসুবিয়া এটা শুনছেন, কেউ বলে ক্লাব প্রেসিডেন্ট শুনছেন, কেউ বলে লোকজন শুনছে। গুটম্যান আর এটা নিয়ে কখনো মুখ খোলেন নাই, কখনো না। কিন্তু এই জিনিসটা দাগ কেটে গেল। বারবার বারবার বেনফিকা ইউরোপিয়ান বিভিন্ন কাপের ফাইনালে যায়, আবার ইউরোপিয়ান কাপের ফাইনালে যায়, হেরে যায়, সাডেন গোলে হেরে যায়, শেষ মুহূর্তের গোলে হেরে যায়। এই 2014 সালেও তাই হয়েছে, সেভিয়ার বিপক্ষে হেরে গেছে। তখন বেনফিকার টিম সেভিয়ার চেয়ে 150 গুণ ভালো টিম। তাই বেনফিকা এই যে এইবার বরং মরিনোর টিমটা খুব সুবিধার না, নিকোলাস ওটামেন্ডি টেন্ডি 2-1 জন ছাড়া তো তেমন বড় কোনো খেলোয়াড় এখন আর নাই। কিন্তু এর মাঝখানে কি সব খেলোয়াড় খেলে গেছে, ধরেন ডি মারিয়া থেকে শুরু করে বেনফিকায় গত
দর্শককে না খেলছে এমন কোনো সুপারস্টার তো নাই। সুপারস্টাররা তাদের রেজাল্ট এনে দিছে, ওই লিগ জিততেছে, কাপ জিততেছে, কিন্তু ইউরোপে আর জেতা হয় না। ইউরোপের ফাইনাল পর্যন্ত যায়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যায়, ইউরোপিয়ান কাপের ফাইনালে যায়, ফাইনাল জেতা যায় না। কেন? এই মোটামুটি 5-7টা ইউরোপিয়ান কাপ ফাইনাল হারার পরেই ওইটা শক্ত হয়ে গেল যে ওই অভিশাপ কাজ করতেছে, ওই অভিশাপ কাজ করতেছে। ইউসোবিও বলা হয়, ইউসোবিও এটা স্বীকার অস্বীকার কোনোটাই করেন নাই জীবদ্দশায়, যে ইউসোবিও নাকি কোনো এক ইউরোপিয়ান কাপ ফাইনালের আগের রাতে প্রায় সারা রাত বেলা গুটম্যানের সমাধির কাছে গিয়ে প্রার্থনা করছেন যে আমাদের ক্ষমা করে দেন, আমাদের উপর থেকে অভিশাপটা তুলে নেন, আপনি আমাদেরকে ইউরোপ জয়ের সুযোগ দেন। বেলা গুটম্যান নিজেও চেষ্টা করছে। দেখেন 65 সে আবার বেনফিকা ফিরে আসছিল, তখন উনি কিন্তু মিডিয়াতে বলছিলেন যে ওগুলো ব্যাপার নয়, এখন বেনফিকা খুব ভালো টিম করছে, আমি বিশ্বাস করি বেনফিকার ইউরোপ জয়ের সামর্থ্য আছে। গুটম্যান নিজেই গুটম্যানের অভিশাপ কাটাইতে পারেন নাই, তাই তো হয়, অভিশাপের ওজন তো ব্যক্তির চেয়ে বেশি, ফলে সেই অভিশাপ আর কাটে নাই। এই 2014 সালে শেষ চেষ্টা হিসেবে দেখেন, এই যে মিথটা বা লিজেন্ডটা যেভাবে দেখেন, এটা এখন এত শক্ত হয়ে গেছে, বেনফিকা কর্তৃপক্ষ এই মিথ কাটা, এই অভিশাপ কাটানোর জন্য হেন কোনো চেষ্টা নাই যে করে না। গুটম্যানের একটা মূর্তি স্থাপন করা হয়েছে 2014 সালে। 2014 সালে ওইটা টার্গেটই ছিল যে এবার আমরা ইউরোপে জয় করবই। 2014 সালে মূর্তি বসানো হয়েছে, সেই মূর্তিতে নানা রকম অর্চনা করা হয়েছে, নানা রকম সংস্কার পালন করা হয়েছে, নানাভাবে চেষ্টা করা হয়েছে যে গুটম্যানের আত্মারে সন্তুষ্ট করা যায় কিনা, কিন্তু তাও হয় নাই। 2014-তে আবার হারছে। এখন আমি জানি না ইতিহাস গুটম্যানকে কোন হিসাবে মনে রাখবে। 4-4 আবিষ্কারকর্তা হিসাবে পৃথিবীর প্রথম, বলা যায় ইউরোপের, পৃথিবীর না, পৃথিবীর কথা বললে আসলে লাতিন আমেরিকারে বারবার অবমাননা করা হয়। কারণ লাতিন আমেরিকায় যখন, আর্জেন্টিনায় যখন আক্রমণাত্মক ফুটবল শুরু হয়েছে, তখনও ইউরোপিয়ানরা আক্রমণাত্মক ফুটবলের কথা কল্পনাও করতে পারে না। ইউরোপের প্রথম আক্রমণাত্মক ফুটবলের জনক, ফলে নিশ্চিতভাবেই ফুটবল ইতিহাস, টেকনিক্যাল ফুটবল ইতিহাসই বেলা গুটম্যানকে মনে রাখা উচিত। এত লড়াকু একটা চরিত্র, এবং ওই যে কথাটা উনি বলতেন যে কোনো ক্লাবে 2 বছরের বেশি থাকতে হয় না। দেখেন আজকে এসে সেটা কিন্তু মরিনোকে সাফারও করতে হয়েছে। মরিনোর ব্যাপারেও কিন্তু থার্ড সিজন কার্স বলে একটা ব্যাপার আছে। মরিনো অলমোস্ট সব জায়গায় বিশ্বজয়টা করছেন প্রথম 2 সিজনে। থার্ড সিজনে গিয়েই হয় খেলোয়াড়দের সঙ্গে গোলমাল হয়েছে, নয় কর্তৃপক্ষের সঙ্গে গোলমাল হয়েছে, নতুবা রেজাল্ট ভয়াবহ ধসে পড়ছে। ফলে প্রকৃতপক্ষে বেলা গুটম্যানের পারফেক্ট একজন উত্তরসূরি হচ্ছে হোসে মরিনহো। এখন আমি জানি না কোন হিসাবে ইতিহাস তাকে মনে রাখবে। এখনো পর্যন্ত আমি দেখি যারা এই বেলা গুটম্যান নামটা একটু জানেন, তারা মূলত ওই অভিশাপের কারণেই জানেন, তারা 4-4 এর জন্য জানেন না। এখন এই অভিশাপটা কে কাটাবে আমি জানি না, যে এই জন্য কি তাহলে 63 পর্যন্ত ওয়েট করতে হবে, ওই 2063 সাল পর্যন্ত? কারণ 1963 সালে অভিশাপটা দিছিলেন, ওইটা কাটবে তো, যদি বেলা গুটম্যানের কথা সত্যি হয়, তাহলে 2063 সালে গিয়ে অভিশাপটা কাটবে। 2063 পর্যন্ত বেনফিকাকে ওয়েট করতে হবে? না, আমি বলি একটা উপায় আছে। বেলা গুটম্যান নিজে নিজের অভিশাপ কাটাতে পারেন নাই, কিন্তু বেলা গুটম্যানের আত্মা নিয়ে যদি এই পৃথিবীতে কেউ আসে এবং সে এসে যদি চেষ্টা করে, তার যদি বেলা গুটম্যানের চেয়েও বেশি হয়, সে যদি বেলা গুটম্যানের চেয়েও বড় বেলা গুটম্যান হয়, তাহলে সে তো অভিশাপ কাটালেও কাটাতে পারে। হ্যাঁ, সেই লোকটা হোসে মরিনহো। এই মিলটা একটু জোর করে বানাইলাম, কারণ বেনফিকা দিয়েই মরিনহো ক্যারিয়ার শুরু করছেন, কোচিং ক্যারিয়ার, আনুষ্ঠানিক কোচিং ক্যারিয়ার। এরপরে পৃথিবীর সব জায়গায় বিশ্ব জয় করে অবশেষে এসে আবার সেই বেনফিকায় মিলছেন, এবং মরিনহো এবার নতুন কৌশল নিয়ে আবির্ভূত হয়েছেন। ফলে এই আশাটা ফুটবলের জায়গা থেকেও করা যায়, আবার ওই আত্মিক জায়গাটা থেকেও করা যায়, যে আসলে মরিনহোর ভেতর দিয়ে তো আধুনিক বেলা গুটম্যানের জন্ম হয়েছে। ফলে কে জানে, হয়তো এই হোসে মরিনহোই পারবেন বেলা গুটম্যানের অভিশাপ মিটায় দিতে। সেটা হলে CR7 থেকে শুরু করে ইউসোবিও রাত্তা সবাই খুব শান্তি পাবে, যে না, অ্যাটলিস্ট এবং অ্যাট লাস্ট কেউ না কেউ সেই অভিশাপটা কাটাতে পারলো। অভিশাপটা কাটাতে পারলে আমার মনে হয় বেলা গুটম্যানের আত্মাই সবচেয়ে বেশি শান্তি পাবে, কারণ তিনি এই অভিশাপটা চলুক এটা মনে হয় চান না, আর চান না যে অভিশাপটা দীর্ঘায়িত হোক, তার পছন্দের ক্লাবটা এই অভিশাপে ভোগুক, আর চান না। বেলা গুটম্যানের আত্মার জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক প্রার্থনা থাকলো, এবং বেনফিকার জন্য খুব প্রার্থনা। এবার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই যে বিকট ফরম্যাট, আমি ঠিক বুঝতেছি না, এই ফার্স্ট রাউন্ড পর্যন্ত কিছু বুঝি নাই, কিন্তু এখন তো প্লে অফ শুরু হলে এখন থেকে বুঝতে পারবো। এবার চ্যাম্পিয়ন্স লিগে আমার বাজি কিন্তু বেনফিকা। সারা জীবন মরিনহোর বিরোধিতা করে আসছে, কিন্তু এবার আমি মরিনহোর পক্ষে। দেখি মরিনহো কতদূর যেতে পারে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।